আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বললাম তো আমি সব করব, কিন্তু ওনাকে এসবে আনবেন না প্লিজ। রিক একটু আলসেমে ঝেড়ে বলল, তোমাকে ওই রকস্টার কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, আদ্রিয়ান, ওর সাথে তোমার সো কোল্ড বন্ধুত্ব বা যাই থাক সেই সম্পর্ক ভাঙতে হবে। অনিমা স্থির দৃষ্টিতে তাকালো রিকের দিকে। রিক হেসে বলল, আমি বলতে চাইছি তোমাকে ওর থেকে দূরে সরতে হবে আর ওকে তোমার জীবন থেকে বের করতে, সবে ফরএভার। অনিমা ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি সত্যিই ওর কোনো ক্ষতি করবেন না, তার কি গ্যারান্টি আছে? বাহ বাহ, কত সাহস হয়েছে, আমার কাছে গ্যারান্টি চাইছো? ওকে ফাইন, আমি প্রমিস করছি। আর তুমি জানো আমি যতই খারাপ হই কখনো প্রমিস ব্রেক করি না। অনিমা ভাঙা গলায় বলল, ঠিক আছে, আমি তাই করবো, কিন্তু ওনার কোনো ক্ষতি যাতে না হয়। তুমি আমার কথা শুনে চললে ওর কিছুই হবে না, কিন্তু মনে রেখো যদি না শোনো তোমার চোখের সামনে এত নৃশংসভাবে মারবো যে কল্পনা করতে পারবে না। হঠাৎ করেই গাড়ির হাল শুনতে পাওয়া গেল। রিক উঠে বেলকনিতে গিয়ে উকি দিয়ে দেখে হেসে ভেতরে ঢুকে বলল, সত্যি কি টান, ফোন না ধরায় সোজা বাসায় চলে এসেছে। চমকে গেল অনিমা। আদ্রিয়ান এসেছে, কোনো ক্ষতি করে দেবে না তো ওর? অনিমা ভয়ে ভয়ে রিকের দিকে তাকালো। রিক অনিমার ব্যাপারটা বুঝতে পেরে ওর সামনে হাঁটু ভেঙে বসে বলল, আরে ভয় পেও না, আমি চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ 1 সপ্তাহ সময় দিলাম, এরই মধ্যে যেন আমি শুনতে পাই তোমাদের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ নেই, না হলে কি করব সেটা আবার নিশ্চয়ই বলতে হবে না, মনে রেখো কিন্তু। এটুকু বলেই রিক উঠে চলে গেল ওখান থেকে। অনিমা ওখানেই গুটিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। চেয়েও কান্নাটা থামাতে পারছে না ও। আদ্রিয়ান আসছে, ও কাঁদলে চলবে না, কিন্তু পারছে না ওর কান্নাটা থামাতে ও। হঠাৎই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আদ্রিয়ান। অনিমাকে ওভাবে ফ্লোরে বসে কাঁদতে দেখে অস্থির হয়ে উঠলো ও। তাড়াতাড়ি অনিমার সামনে গিয়ে বসে কাপা কণ্ঠে বলল, অনি, অনিমা আদ্রিয়ানের আওয়াজ শুনে মাথা তুলে তাকালো। অনিমার চেহারা দেখে আদ্রিয়ানের ভেতরে ছেদ করে উঠল। চোখ ফুলে আছে, বাম গালে কারো 3 আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। ঠোঁটের কোণা থেকে হালকা রক্ত বের হচ্ছে। হাঁটুর উপর রাখা হাতের দিকে তাকিয়ে দেখলো ডান হাতের উল্টা পিঠ বাজেভাবে ছিলে গেছে। আদ্রিয়ানের ভেতরটা ফেটে যাচ্ছে অনিমাকে এভাবে দেখে। ওর মনে হচ্ছে এসবের জন্য ওই দায়ী। কেন আরো আগে আসতে পারলো না ও? ওর চোখ দুটো ছলছল করে উঠল। আস্তে করে অনিমার গালে হাত ছুঁয়ে ঠান্ডা গলায় বলল, এসব কি করে হলো? অনিমা আর নিজেকে সামলাতে পারল না। আদ্রিয়ানকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আদ্রিয়ানও শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। অনিমার এই কান্না ওর কাছে অসহনীয় লাগছে। রাগে ওর নিজের ঠোঁটটা প্রচন্ড রকম কাঁপছে। যে এই কাজটা করেছে তার সাথে ওর নিজের ওপরও প্রচন্ড রাগ হচ্ছে। কেন একটু আগে এসে পৌঁছালো না? কেন? ফ্লোরে ওর ভাঙা ফোনটার দিকে তাকিয়ে বুঝতে পারলো কেন ওর ফোন বন্ধ ছিল। অনিমা তো আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। অনিমার উপরেও রাগ হচ্ছে আদ্রিয়ানের। মেয়েটার ঘটনা তো আর একদিনে শুরু হয়নি। কেন কিছু বললো না ওকেও? কেন? কিন্তু এখন ওকে বকে কোনো লাভ নেই। এমনিতেই বেশ ভয় পেয়ে আছে মেয়েটা। তাই আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না থামাও, আমি এসে গেছি তো, দেখো। আদ্রিয়ানের গলার আওয়াজেই ওর রিকের বলা কথাগুলো মনে পড়লো। না, ওকে আদ্রিয়ানকে নিজের থেকে দূরে রাখতেই হবে। হ্যাঁ, ওর কষ্ট হবে, এতে খুব কষ্ট হবে, কিন্তু আদ্রিয়ানের ভালোর জন্য ও সব করতে পারবে, সব। ও এক প্রকার ধাক্কা দিয়েই নিজের থেকে সরিয়ে দিল আদ্রিয়ানকে। আদ্রিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। হঠাৎ এইরকম আচরণের কারণ বুঝতে পারলো না ও। অনিমা চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, কেন এসছেন এখানে? আদ্রিয়ান চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল,
তার আগে বলো এসব কি করে হলো? কে করেছে এসব? দরজা খুলেছিল কেন? কে ঢুকেছিল বলো? অনিমার ইচ্ছে আজিয়ানের সাথে কোনো রুড বিহেভ করতে, তাই নিজেকে সামলে বলল, চলে যান। আজিয়ানের মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে এখন। রগগুলো ফুলে উঠতে চাইছে। মেয়েটার গায়ে যদি আঘাতের চিহ্ন না থাকতো, নিশ্চিত কষি দুটো চর মারতো ওর গালে। বাট অনিমার অবস্থা দেখে নিজের রাগ যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে শক্ত গলায় বলল, আগে বলো এসব কে করেছে? অনিমার এবার কান্না পাচ্ছে খুব। এই ছেলেটা কেন বুঝতে চাইছে না যে ও চায় না ওর সাথে রুড বিহেভ করতে। উল্টো ঘুরে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে একটা শ্বাস নিয়ে ঘুরে বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই আমি। যান এখান থেকে। আজিয়ানের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। অনিমার হাত ধরে নিজের কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এতবার ফোন করেছিলে কেন? তামাশা দেখাতে? ভুল হয়ে গেছে আমার, হাত জোর করে ক্ষমা চাইছি আপনার কাছে। নাও জাস্ট লিভ। আজিয়ান তাকিয়ে আছে অনিমার দিকে। ও বুঝতে পারছে অনিমা কিছু বলবে না ওকে, তাই ঠান্ডা গলায় বলল, ফার্স্ট এড বক্সটা কোথায়? অনিমা আজিয়ানের দিকে করুণ চোখে একবার তাকালো। ও চেয়েও কান্না থামাতে পারছে না। ও কাঁদতে কাঁদতেই বলল, প্লিজ চলে যান আপনি, প্লিজ। আজিয়ান এবার প্রচন্ড জোরে ধমক দিয়ে বলল, ফার্স্ট এড বক্সটা কোথায়? অনিমা কেঁপে উঠল। এই কয়েকদিনে আজিয়ানের এই রূপ ও দেখেনি। রিকের ধমকও কোনোদিন এতটা কম্পন সৃষ্টিকারী ছিল না যতটা আজিয়ানের ধমক ছিল। আজিয়ানকে খুব ভয়ঙ্কর লাগছে দেখতে। অনিমা ভয়ে একটু পিছিয়ে গেল। ও আর একটা শব্দ করারও সাহস পেল না। চুপচাপ আঙুলের ইশারায় ওয়াইড্রোপের উপর দেখিয়ে দিল। আজিয়ান ফার্স্ট এড বক্সটা এনে প্রথমে অনিমার হাতে আলতো করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। অনিমা ভয়ে টু শব্দ করছে না। ব্যথা পেলে যে হালকা আহ করবে সেই সাহসটাও নেই ওর। আজিয়ান গম্ভীর কণ্ঠে বলল, ব্যথা পেলে বলতে পারো, আমি কিচ্ছু বলবো না। অনিমা মাথাটা নিচু করে রইল। আজিয়ানের হঠাৎ এই রাগী রূপ দেখে ও ভয় পেয়ে গেছে। আজিয়ান অনিমার হাতে ব্যান্ডেজ করে ঠোঁট আর গালে ঔষধ লাগিয়ে দিল। এরপর উঠে দরজাটা বাইরে থেকে লক করে কোথায় যেন গেল। অনিমা বুঝছে না যে গেল কোথায়। আর হঠাৎ কি হলো ওর? গোবিন্দা থেকে শক্তি কাপুর কি করে হয়ে গেল? এটা আজিয়ানই তো। দরজাটাও লক করে গেছে। 10 মিনিটের মাথায় আজিয়ান হাতে একটা থালা নিয়ে এলো, তাতে পাস্তা আছে। আজিয়ান অনিমার 1 চামচ পাস্তা অনিমার দিকে বাড়িয়ে দিতেই অনিমা কিছু বলবে তার আগে আজিয়ান এমন ভাবে তাকালো যে অনিমার মুখ অটোমেটিক্যালি হাফ হয়ে গেল। আজিয়ান পুরোটা পাস্তা অনিমাকে খাইয়ে দিল। ভয়ে অনিমা একটা আওয়াজও করেনি। তারপর ওকে পানি খাইয়ে মুখ মুছে দিল। অনিমা মাথা নিচু করে আছে আর আজিয়ান অনিমার থুতনি ধরে মাথা উঁচু করে বলল, আপাতত চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, শুধু আজকের জন্য যাচ্ছি। এখন তুমি সুস্থ নও, তাই এখনকার জন্য ছেড়ে দিলাম। বাট আমি কাউকে ছেড়ে দিই না, এটা মাথায় রেখো। দরজাটা লক করে শুয়ে পড়বে। কাল দেখা হচ্ছে। বলেই উঠে হনহনিয়ে চলে গেল। অনিমা হা করে তাকিয়ে আছে। ওর কাছে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এটা আজিয়ান ছিল? সিরিয়াসলি? আবছা অন্ধকারে ঢেকে আছে ভোরের সকাল। আকাশে বিস্তৃত থাকা ঘন মেঘের জন্য সদ্য উদিত সূর্যের সম্পূর্ণ আলো পৃথিবীর বুকে পৌঁছাতে পারছে না। গুড়ি গুড়ি বৃষ্টি শব্দহীনভাবে পড়ে চলেছে সেই কখন থেকে। বর্ষাকাল প্রায় শেষের পথে। এই মুহূর্তে বৃষ্টি এমনি হয়, তীব্র গতির চেয়ে ধীর গতিতেই পড়তে বেশি পছন্দ করে। বেলকনির রেলিং এ ভর দিয়ে এক দৃষ্টিতে সেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান। বুকে এক অদ্ভুত ব্যথা হচ্ছে ওর। কালকে রাতে অনিমাকে যে অবস্থায় দেখেছি, নিজের ভালোবাসার মানুষটাকে ওই অবস্থায় দেখা সহজ ছিল না ওর কাছে। সারা রাত ব্যালকনিতেই দাঁড়িয়ে ছিল, কারণ এই এক মুহূর্তের জন্য নিজের দু চোখের পাতা এক করতে পারেনি ও। যতবার চোখ বন্ধ করছে, বারবার অনিমার ওই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ওকে জড়িয়ে ধরে যখন কাঁদছিল মেয়েটা,
সেই কান্নার আওয়াজ ওর কানে এখনো বাজছে। নিজেকে সামলানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। কেউ যে ওর ফ্ল্যাটে এসেছিল সেটা তো স্পষ্ট। আর ওর গালে আঙুলের ছাপ, ঠোঁটের কোণে রক্ত দেখে আদ্রিয়ান বুঝতে পেরেছে অনিমার সাথে কি হয়েছে। আর সেই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলেও ওর রক্ত গরম হয়ে উঠছে। কিন্তু অনিমার মতো মেয়ের সাথে কেউ এরকম কেন করবে? আর অনিমার উপরও রাগ হচ্ছে, কিচ্ছু বলছে না ওকে। যদিও অনিমার চুপ থাকার কারণটা আদ্রিয়ান কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। অনিমা এমন একটা মেয়ে যে চুপচাপ সব যন্ত্রণা সহ্য করে নিবে, নিজে কষ্ট থাকবে, কিন্তু ওর জন্য কারো জীবনে কোনো প্রকার ক্ষতি হতে দিবে না। এরকমই ওর অনি। কিন্তু মেয়েটা কেন বোঝে না যে ওর সামান্য কষ্ট আদ্রিয়ানকে কতটা পোড়ায়? সেদিন ওর হাতের ক্ষত আর কালকে রাতে ওর শরীরের আঘাতের চিহ্নগুলো যে আদ্রিয়ানের বুকে কতটা আঘাত করেছে সেটা কেন বোঝে না ও? অনিমা যে এমনি এমনি কিছু বলবে না সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে আদ্রিয়ান। কিন্তু ওকে তো জানতেই হবে যে করেই হোক। কফির মগে চুমুক দিয়ে বৃষ্টি দেখতে দেখতে ভেবেই যাচ্ছে আদ্রিয়ান। বিড়বিড় করে নিজেকে নিজেই বলতে লাগলো, অনিমার একজন জার্নালিস্ট, তার শত্রু অনেক থাকতেই পারে, তবে তারা হয় ওকে মেরে ফেলতে চাইবে নয়তো হুমকি দেবে। কিন্তু অনিমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিচ্ছু মাথায় আসছে না, কে বা কারা করেছে এসব, বা কেনই করেছে, কি কারণ হতে পারে এর পিছনে। রেলিং এ অনেক জোরে একটা পাঞ্চ মারলো। সব কেমন জটিল হয়ে উঠছে। হঠাৎ করে ঘুমের মধ্যে অনিমার বড় কথাগুলো মনে পড়লো। সাথে সাথেই টনক নড়ল আদ্রিয়ানের। হাত দিয়ে কপালের চুল উল্টে ধরে বলল, ইয়েস, আমার সব প্রশ্নের উত্তর অনিমার অতীতেই আছে। অনিমার বাবা মারা যাওয়ার আগে ওরটা আমি সব জানি। এরপর কি হয়েছিল ওর সাথে আমি ড্যাম শিওর যে এরপর যা হয়েছে সেটা কালকের ঘটনার সাথে কানেক্টেড। তাই সবার আগে আমাকে ওর পাস্ট জানতে হবে। কিছু একটা ভেবে আদ্রিয়ান ফোন বের করে অনিমাকে কল করলো। অনিমাও ব্যালকনির ফ্লোরে দেয়ালে হেলান দিয়ে বসে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ বাইরের বৃষ্টি দেখছে না ও, গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। বাতাসে ওর এলোমেলো চুলগুলো উড়ে উড়ে ওর মুখে পড়ছে। বিষণ্ণ মুখটাতেও যেন এক আলাদা মায়া কাজ করছে। ফোনের আওয়াজ পেয়ে পাশে রাখা ফোনটার দিকে তাকালো অনিমা। ফেটে যাওয়া স্ক্রিনে আদ্রিয়ানের নামটা স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু অনিমা ফেটে যাওয়া স্ক্রিনটাই শুধু দেখছে আর কালকের কথা ভাবছে। কালকের আছাড়ে ফোনটা তেমন কিছু না হলেও স্ক্রিন ফেটে গেছে। ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো অনিমা, কারণ তার একটু আগেই একটা মেসেজ এসেছিল ওর ফোনে। মেসেজটা ছিল, তোমার কাছে শুধুমাত্র একটা সপ্তাহ আছে। তোমার কার্যকলাপই ঠিক করবে আদ্রিয়ানকে মেরে তোমায় আমার কাছে আনবো নাকি বাঁচিয়ে রাখবো। তাই প্রতিটা কদম ফেলার আগে আদ্রিয়ানের প্রাণের কথা ভেবে ফেলো। আবারও ফোনটা বেজে উঠলো। অনিমা এবারও কেটে দিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। জীবনটা এমন কেন হলো? এইসব কিছু ওর সাথে কেন হলো? ওই কেন? ওর জীবনটাও তো বাকি সবার মতো স্বাভাবিক হতে পারতো, যেখানে কোনো ভয় থাকবে না, কারো কাছ থেকে পালাতে হবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই হাওয়ার মতো নিজের ইচ্ছে মতো চলতে ইচ্ছে করে ওর, পাখির মতো মুক্ত হয়ে উঠতে ইচ্ছে করে। কিন্তু ওকে বন্দী হয়েই থাকতে হয়, কখনো অন্যের কাছে, কখনো নিজের ভয়ের কাছে, আবার কখনো নিজেরই কাছে। ওকেই কেন এসব সহ্য করতে হচ্ছে? ফোন ক্রমাগত বেজেই চলেছে। অনিমা এবার ফোনটা ধরছেও না, আবার কাটছেও না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নামটার দিকে। এই ছেলেটাকে নিজের থেকে দূরে কি করে সরাবে ও? খুব বেশি জড়িয়ে ফেলেছে ওর সাথে। ওর সামনে নিজেকে কি করে সামলে রাখবে? কি করে মুখ ঘুরিয়ে চলে যাবে? বারবার কল কেটে দেওয়ায় আদ্রিয়ানের রক্ত মাথায় উঠে গেছে। কি পেয়েছে কি ও? কল কেটে দেবার মানে কি? তবুও নিজের রাগকে গুরুত্ব না দিয়ে অনিমাকে মেসেজ করলো। মোবাইলে মেসেজের টোন বাজতে অনিমা কেঁপে উঠলো। ও ভেবেছিল রিকের মেসেজ, কিন্তু তাকিয়ে দেখলো আদ্রিয়ানের মেসেজ। তাতে লেখা আছে, স্কুটি নিয়ে বেরিয়েও না,
আমি পিক করব তোমাকে। ফোনটা সাইডে রেখে অনিমা আবারও ওয়ালে হেলান দিল। কি করে আজিয়ানকে ইগনোর করবে ও? কিন্তু ও না চাইতেও ওকে এটা করতেই হবে। আজিয়ানের ভালোর জন্য ওকে করতে হবে। ও বাধ্য এসব করতে। ওর ভাগ্যটাই হয়তো এরকম, ওকে সব বাধ্য হয়েই করতে হয়। এসব ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দিল অনিমা, আর তার সাথে সাথে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজিয়ান অনিমার গেটের সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে। বারবার ঘড়ি দেখে চলেছে ও, আর গেটের দিকে দেখছে। হঠাৎ করে অনিমাকে স্কুটি নিয়ে বেরোতে দেখে আজিয়ান অবাক হয়ে গেল। ওর মেসেজ কি অনিমা দেখেনি? আজিয়ান গাড়ি থেকে নেমে বলল, অনি, তুমি? কিন্তু আজিয়ানের কথা শেষ করার আগে অনিমা স্কুটি চালিয়ে চলে গেল। একবার আজিয়ানের দিকে তাকালো না। আজিয়ান দুবার ডাকলো, কিন্তু কোনো লাভ হলো না। আজিয়ান আহাম্মকের মতো তাকিয়ে রইল অনিমার যাওয়ার দিকে। এই মেয়ের হঠাৎ কি হলো? এইরকম ব্যবহারের মানে কি? কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে জোয়াল শক্ত হয়ে গেল আজিয়ানের। গাড়িতে একটা লাথি মেরে রাগে আগুন হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে চলে গেল। অনিমা অফিসে গিয়ে ডেস্কে বসতেই তীব্র আর অরুমিতা অবাক হয়ে তাকালো ওর দিকে। ওর হাতে ব্যান্ডেজ, ঠোঁটের কোনায় কেমন একটা দাগ হয়ে আছে। অরুমিতা একটানে অনিমার চেয়ার নিচের দিকে ঘুরিয়ে বলল, ওই, কি হয়েছে তোর? এগুলো কি করে হলো? অনিমা নিচু গলায় বলল। কিছু না, সামান্য লেগেছে। তীব্র উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে ফ্রু কুচকে বলল, সামান্য নাকি মারাত্মক সেটা পরে কথা, আগে বল কি করে হলো? অনিমা কিছু না বলে চুপ করে মাথাটা চেপে ধরে বসে রইল। অরুমিতা বিরক্ত হয়ে বলল, কিছু জিজ্ঞাসা করছি তোকে। অনিমা এবারেও চুপ করে আছে। তীব্র অরুমিতার এত এত প্রশ্ন, ওর মনের মধ্যে সামান্য বিরক্তির চিহ্নও নেই। ভাবলেশীন ভাবে কাজ করেই যাচ্ছে। কিন্তু তীব্র আর অরুমিতাও নাছোড়বান্দা, ওরা ওকে প্রশ্ন করেই যাচ্ছে। অনিমা এবার হঠাৎ করে রেগে গিয়ে চিৎকার করে বলল, রিক এসেছিল কাল রাতে। বরাবরের মতো কালকেও আমার গায়ে হাত তুলেছে। শুনে নিয়েছিস? শান্তি হয়েছে এবার? তীব্র আর অরুমিতা আশেপাশে তাকিয়ে দেখলো আশেপাশের ডেস্কের অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। অনিমাও হাইপার হয়ে গেছে। অনিমা জোরে জোরে শ্বাস নিচ্ছে। অনিমাকে এভাবে দেখে ওরা ভাবলো এখন ব্যাপারটা নিয়ে না কথা বলাই ভালো, পরে এসব আলোচনা করা যাবে। তাই ওরা নিজেদের ডেস্কে বসে কাজে বসে গেল। নিজের গাড়ির ব্যাক সিটে বসে আছে রিক। ড্রাইভার ড্রাইভ করছে। কাল সারা রাত ক্লাবে পার্টি করে বাড়ি ফিরেছে ও। অনেকদিন পর খুব খুশিও, কারণ ও অনিমাকে পেয়ে গেছে। এতদিনের অপেক্ষার অবসান হয়েছে ওর। ফোন বেজে ওঠায় ভাবনা থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, কি খবর ওখানকার? ওপাশ থেকে জবাব এলো, ভাই, এডি ভাবিকে নিতে এসেছিল গাড়ি করে, কিন্তু ম্যাম নিজের স্কুটি করে চলে গেছে। এডির সাথে কথা অব্দি বলেনি। এটা শুনে বাঁকা হাসল রিক। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, নজর রাখতে থাকো। ঠিক আছে ভাই। ফোনটা রেখে সিটে হেলান দিয়ে হাসলো রিক। খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে মেয়েটা। যদি আজ ও নিজে থেকে ওই আজিয়ানের ধারে কাছে যেত বা কথা বলতো, তাহলে আজ কি হতো সেটা কেউ কল্পনাও করতে পারছে না। এই আজিয়ানের জন্যই আজ অনিমাকে কাছে আনতে আরো এক সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। ও তো কালকে রাতে আজিয়ানকে মেরে অনিমাকে নিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর মামা আটকে নিল। আসলে কাল রিক অর্কের সাথে কথা বলে এসে রুম থেকে গান নিয়ে বেরোতে নিচ্ছিল। তখনই কবির শেখ এসে বলল, আরে বাবাই, কোথায় যাচ্ছ? রিক রাগে গজগজ করে বলল, পথ ছাড়ো মামা, আজ আগে ওই রকেস্টারকে শেষ করব, তারপর অনামিকাকে আমার কাছে নিয়ে আসব। পাগল হয়ে গেছো নাকি? এসো এখানে বসো। বলেই রিককে নিয়ে সোফায় বসালেন কবির শেখ। মামা, লেট মি গো। আরে যাবো তো, আগে আমার কথাটা শোনো। রিক অস্থির হয়ে বলল, মামা। আরে শুনো, ওই রকস্টার আর অনিমার সম্পর্ক নিয়ে গোটা মিডিয়া জানে।
এই মুহূর্তে যদি তুমি ওকে খুন করো আর তারপর যদি অনিমাকে তোমার সাথে তোমার ওয়াইফ হিসেবে দেখে, তাহলে কি হবে বুঝতে পারছো? তখন তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ওর ফ্যান ফলোয়িং তো জানোই, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? রিক কিছুক্ষণ ভাবলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল। তাহলে কি করতে বলছো? কবি শেখ হেসে বললেন, অনিমা আর আদ্রিয়ানকে একে অপরের থেকে দূরে সরিয়ে দাও, যাতে সবাই এটা মনে করে যে ওদের সম্পর্কে যা শুনেছে সব গুজব। এবার নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না যে কি করতে হবে। রিক ভ্রুকুচকে বলল, কিন্তু আদ্রিয়ান, ওর কি করব? ওকে ছেড়ে দেব না আমি। আর মিথ্যে প্রমিসও করতে পারবো না। তুমি জানো আমি প্রমিস ভাঙি না। আরে তোমাকে প্রমিস ভাঙতে কে বলেছে? তুমি শুধু বলবে যে তুমি কোনো ক্ষতি করবে না, কিন্তু অন্য কেউ তো করতে পারে, তাই না? রিকের কয়েক সেকেন্ড লাগলো কথাটা বুঝতে, আর বুঝতে পেরে হেসে দিল ও। আর কবি শেখও একটা হেসে দিলেন। সত্যি ওর মামা ওর গুরু মানতে বাধ্য ও। এরকম নানা কথা ভাবতে ভাবতে রিক বাড়িতে পৌঁছে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো কবি শেখ আর মিস্টার রঞ্জিত বসে আছে। মিস্টার রঞ্জিতের এসব নিয়ে হেলদোল নেই, উনি এক মনে কাজ করেই চলেছেন। কবি শেখ রিককে দেখে উঠে এসে বলল, কাজ হয়েছে? রিক ওর মামার কাজ জড়িয়ে ধরে বলল, তোমার প্ল্যান ফ্লপ হয়েছে কখনো? সাবাস, যাও এবার রেস্ট করো। হ্যাঁ, এখন রেস্ট করে লাঞ্চ টাইমে ওর সাথে দেখা করতে যাব। এটুকু বলেই রিক হালকা হেসে উপরে চলে গেল। আর কবি শেখ রিকের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, ঠিকই বলেছে রিক, ওনার প্ল্যান কোনোদিনও ফ্লপ হয় না। আচ্ছা, সবাই এত বোকা নাকি উনি বেশি চালাক, সেটাই বুঝতে পারছে না কবি শেখ। কেউ আজ ধরতে পারেনি ওনার আসল উদ্দেশ্য। আদ্রিয়ান, অনিমা, রিক, ওরা তো ওনার খেলার এক একটা গুটি মাত্র। এরা তো শুধু কোড বদলাচ্ছে, কিন্তু আসল খেলা তো খেলছেন উনি। এইসব চিন্তা করেই উনি ওনার সেই শয়তানি হাসি দিলেন। লাঞ্চ টাইমে অনিমা কিছু খায়নি বললেই চলে। তীব্র আর অরমিতা চেয়েও কিছু বলতে পারছে না, কারণ কিছু বললেই অনিমা হাইপার হয়ে যাচ্ছে। তবুও অরমিতা বলল, কিরে, কিচ্ছু তো খেলি না? অনিমা সরল ভাবে জবাব দিল। খিদে নেই আমার। অরমিতা আর কিছু বলল না, তবে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। অরমিতা তীব্র ফ্রেশ হয়ে উপরে ডেস্কে চলে গেছে। অনিমা সবে যেতে নেবে, অমনি কেউ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। অনিমা প্রথমে ভয় পেয়ে গেছিল, আর লোকটার চেহারা দেখে আরো ভয় পেল, কারণ রিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অনিমা কিছু বলার আগে রিক ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভেবেছিলাম তোমার সাথে ভালোভাবে কথা বলবো, কিন্তু তুমি তো তার যোগ্যই নও। অনিমা ভীত আর অসহায় চোখে তাকিয়ে আছে রিকের দিকে, তবুও কোন রকম কান্না ভেজা কণ্ঠে বলল, কি করেছি আমি? রিক রাগী কণ্ঠে বলল। ওই রকস্টার এখানে কেন এসেছে? চমকে উঠল অনিমা। আদ্রিয়ান এসেছে, কিন্তু কেন? রিকের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি জানতাম না উনি এসেছেন, আর আমি ওনার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আপনি যা বলেছেন তাই করেছি। প্লিজ ওনাকে কিছু। আরে কুল কুল, আমি জানি সব। আর এবার ঠিক যা বলবো তাই করবে, ঠিক আছে? অনিমা কিছু না বলে চুপ করে মাথাটা নিচু করে আছে। অনিমাকে চুপ থাকতে দেখে রিক ওর ব্যান্ডেজ করা হাত চাপ দিয়ে ধরে বলল। কি হলো বলো? অনিমা ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে ফেললো, তারপর হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিক বাঁকা হেসে বলল। রিক অনিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। অনিমা চোখ মুছিয়ে নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেতেই আদ্রিয়ানকে দেখতে পেল। আজকেও আদ্রিয়ান ক্যাপ আর সানগ্লাস পরে আছে, তাই কেউ ওকে চিনছে না। তাহলে রিক কি করে চিনল? আর লাঞ্চ টাইম শেষ, তাই ক্যান্টিনও প্রায় ফাঁকা। অনিমা আদ্রিয়ানকে দেখে ইগনোর করে চলে যেতে চাইলেই আদ্রিয়ান দ্রুত পদে এসে ওর হাত ধরলো। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ান ওকে টেনে একটা চেয়ারে বসিয়ে দিল।
তারপর পাশে বসে ওর হাত চেপে ধরলো যাতে উঠতে না পারে। তারপর রাগী কণ্ঠে বলল, হেই, সমস্যা কি তোমার? অনিমা মাথা নিচু করে বলল, যেতে দিন আমাকে। এতটা অসহ্য হয়ে গেছে আমি এখন যে 2 মিনিট আমার পাশে বসতেও চাইছো না একদমই। অনিমা একবার আশেপাশে তাকিয়ে দেখে নিল রিক আছে কিনা। তারপর আজিয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা প্লিজ, আপনি দূরে থাকুন আমার থেকে। আজিয়ান দাঁতে দাঁত চেপে বলল, কেন? আমাকে আর ভালো লাগে না? অনিমা এবার আজিয়ানের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না লাগে না ভালো আর আপনাকে, জাস্ট অসহ্য লাগে। কেন পড়ে আছেন আমার পেছনে? আপনি তো এত বড় একজন রকস্টার, আমার মতো একটা মেয়ের সাথে বন্ধুত্ব কেন রাখবেন? তাই নেক্সট টাইম আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। দূরে থাকুন আমার থেকে। আপনি আপনার জীবন নিয়ে ভালো থাকুন, আমাকেও থাকতে দিন প্লিজ। এটুকু বলে অনিমা দৌড়ে চলে গেল। একবারের জন্য পেছনে আর ফিরে তাকায়নি। পেছনে তাকালে যে পিছুটান ছাড়া যায় না। আর আজিয়ান রাগী চোখে তাকিয়ে আছে অনিমার যাওয়ার দিকে। হাত ধরে রাখা গ্লাসটা চাপ দিয়ে ভেঙে ফেলল সে, যার ফলে হাত দিয়ে রক্ত ঝরছে। চোখ মুখ লাল হয়ে আছে আজিয়ানের। কিছুতেই রাগ কমছে না তার। এভাবে আরো 6 দিন কেটে গেছে। অনিমা আজিয়ানকে চরমভাবে ইগনোর করছে, আর রিক ফোনে কিংবা সামনে এসে অনিমাকে নানাভাবে হুমকি দিয়েছে। উপর দিয়ে নিজেকে স্ট্রং দেখালেও ভিতর দিয়ে ভেঙে গুড়িয়ে যাচ্ছে অনিমা। এত মানসিক চাপ নিতে পারছে না ও। আর আজিয়ানের অবস্থাও ভয়াবহ। অনিমার ইগনোরেন্স ওকে প্রচন্ড ভাবে ডেসপারেট করে তুলছে। কোনো কাজে মন বসছে না ওর। এবার ওর মাথায় একটা কথাই চলছে, অনেক হয়েছে, এবার মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। অনিমা অফিস থেকে ফ্ল্যাটে ফিরছে স্কুটিতে। হঠাৎ ওর সামনে একটা গাড়ি থামলো। অনিমা দ্রুত ব্রেক করলো। গাড়ি থেকে একটা লোক নামতেই অনিমা রেগে কিছু বলবে, তার আগেই হেডলাইটের আলোতে ওর মুখটা দেখে চমকে উঠলো, কারণ লোকটা আজিয়ান। অনিমা বেশ অবাক হয়ে বলল, আপনি? আর কিছু বলার আগে আজিয়ান এসে অনিমার 2 হাত ধরে পেছনে নিয়ে বেঁধে দিল। অনিমা বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছে না। আজিয়ান ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে নিজের ড্রাইভিং সিটে বসলো। অনিমা রেগে বলল, ছাড়ুন আমাকে। আমি আগেই বলেছি আমি কাউকে ছেড়ে দিই না। আজিয়ান, আমি এবার চেঁচাবো কিন্তু। আজিয়ান অনিমার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল, মুখ খোলা রেখেছি, ভালো লাগছে না। অনিমা চুপ হয়ে গেল। আজিয়ান গাড়ি স্টার্ট দিতেই অনিমা বলল, কোথায় যাচ্ছি আমরা? আজিয়ান সামনের দিকে তাকিয়ে থেকেই স্বাভাবিকভাবে বলল, কাজী অফিস। আজিয়ানের কথা শুনে চরম মাচার অবাক হলো অনিমা। কাজী অফিস? কিন্তু কেন? অনিমা অবাক হয়ে বলল, কিন্তু কেন? এটা শুনে আজিয়ান ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কাজী অফিসে মানুষ কি করতে যায়? অনিমা সরলভাবে জবাব দিল, বিয়ে করতে নয়তো বিয়ে দেখতে। এক্স্যাক্টলি, আমরাও সেই জন্যই যাচ্ছি। অনিমা ভ্রু কুঁচকে ফেলল। কার বিয়ে দেখাতে নিয়ে যাচ্ছে ওকে, তাও এইভাবে বেঁধে? অনিমা চিন্তিত কণ্ঠেই বলল, কারা বিয়ে করছে? কার বিয়ে দেখতে যাচ্ছি আমরা? আর আমাকে কেন নিয়ে যাচ্ছে? আজিয়ান অনিমার কথায় বিরক্ত হয়ে বলল, তোমাকে কি বলবো যে আমরা কারো বিয়ে দেখতে যাচ্ছি? অনিমার এবার একটু ভয় লাগছে, তাই তুতলিয়ে বলল। তাহলে কেন যাচ্ছি? আজিয়ান সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বাঁকা হেসে স্পষ্টভাবে বলল, আমাদের বিয়ে হবে। অনিমা বাকরুদ্ধ হয়ে গেছে আজিয়ানের কথা শুনে। কি বলছে কি আজিয়ান? পাগল টাগল হয়ে গেল না তো? এরকম মজার মানে কি? আজিয়ান তো এক মনে ড্রাইভ করেই চলেছে। অনিমা কিছুক্ষণ অবাক হয়ে আজিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, মানে? আজিয়ান অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি তো যথেষ্ট স্পষ্ট ভাষায় বললাম, তবুও তুমি যেহেতু বুঝতে পারছো না, আর একটু ক্লিয়ার করে বলি। তোমাকে, আমার আর তোমার মানে আমাদের দুজনের বিয়ে হবে। এবার অনিমা পুরো হ্যাং হয়ে গেল। আদ্রিয়ান হেসে ড্রাইভিং এ মনোযোগ দিল।
অনিমা আর কি বলবে? আদ্রিয়ানের কথা শুনে অনিমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এই ছেলের কি হলো? এমন উদ্ভট কথাবার্তার মানে কি? কিছুক্ষণ বোকার মতো বসেই রইল সে। হঠাৎ রিকের বলা কথা মনে পড়তে অনিমা নিজেকে সামলে নিল। তারপর রেগে গিয়ে বলল, মজা করছেন আপনি আমার সাথে? আদ্রিয়ান অনিমার এরকম প্রশ্নে আরো বিরক্ত হয়ে বলল, তোমার মনে হয় আমি মজা করার মুডে আছি? একদমই না, আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। রিয়েলি? এমন কি বলে ফেললাম? অনিমার এবার রাগ মাথায় চড়ে যাচ্ছে। এই ছেলেটা এত কুল কি করে? কি করতে চাইছে ও? অনিমা নিজের হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি করেছেন মানে? একে তো আমাকে বেঁধে রেখে দিয়েছেন, তার উপর কি সব ভুলভাল বকেই যাচ্ছেন। সমস্যা কি আপনার? আদ্রিয়ান মুচকি হেসে বলল, দোষটা তো তোমারই। তুমি যদি এইভাবে এই 6টা আমাকে ইগনোর না করতে, আমার সাথে কথা না বলতে, তাহলে এইসব করতাম না আমি। অনিমা কিছু বলবে তার আগে ওর ফোনটা বেজে উঠল। অনিমার হাত বাঁধা আছে, তাই ও ফোন রিসিভ করতে পারছে না। আদ্রিয়ান গাড়িটা সাইড করে ব্রেক করলো। অনিমা ভীত চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, কারণ যদি রিক ফোন করে তাহলে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার হাত খুলুন, ফোন রিসিভ করবো। আদ্রিয়ান অনিমার কথায় কান না দিয়ে ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, আমি থাকতে তুমি কষ্ট করবে কেন? অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রিয়ান অনিমার ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে নাকি? যাই হোক, খুব ভালো কাজ করেছো। ঠিক আমি যেভাবে বলেছি সেভাবে। কালকে তৈরি থেকো, আমি কালকেই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করো না বেবি। তুমি সেটা করলে আমি কি করব, ইউ নো অ্যাজ ওয়েল। আদ্রিয়ান ফোনটা কানে ধরেই রাগি চোখে তাকালো অনিমার দিকে। অনিমা ভয় পেয়ে চোখ সরিয়ে নিল। তারপর ফোনটা সুইচ অফ করে জানালা দিয়ে সোজা বাইরে ফেলে দিল। সেটা দেখে অনিমা উত্তেজিত হয়ে বলল, আরে, আমার ফোন ছিল ওটা। আদ্রিয়ান গাড়ি স্টার্ট করে সামনে তাকিয়ে বলল, ফাটা স্ক্রিনের ফোন ইউজ করার কোনো দরকার নেই, তাই ফেলে দিল। অনিমা এবার চেঁচিয়ে বলল, দেখুন, আপনি এরকম নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারেন না। আদ্রিয়ান এবার জোরে ধমকে বলল, চুপ। হ্যাঁ, একদম চুপচাপ বসে থাকো, নইলে কি করে চুপ করাতে হয় আমি জানি সেটা ভালো করে। অনিমা মাথা নিচু করে চুপ করে বসে রইল। আর আদ্রিয়ান ড্রাইভ করায় কনসেন্ট্রেট করলো। রাগে রক ফুলে উঠেছে ওর, ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে ফেলতে। আর ওদিকে কথা শেষ হবার আগে ফোন কেটে দেওয়ায় রিকের রাগ মাথায় চড়ে আছে। আর তারপর ট্রাই করেও ফোন বন্ধ পেয়ে সেই রাগ কয়েক গুণ আরো বেড়ে গিয়েছে। বিয়ারের বোতলটা আছাড় মেরে ফেলে বলল, খুব সাহস হয়ে গেছে মেয়েটার। ওয়েট, কালকে একবার নিয়ে আসি তোমাকে, তারপর দেখে নেব তোমার কত বড় সাহস হয়েছে। গাড়ি থামতেই মাথা তুলে তাকালো অনিমা। আশেপাশে তাকিয়ে দেখলো এটা একটা বিশাল বিল্ডিং এর সামনে থেমেছে। আদ্রিয়ান অনিমাকে নামাতে গেলেই অনিমা অবাক হয়ে বলল, আপনি তো বলেছিলেন কাজে অফিস যাবেন, কিন্তু এখানে তো। আদ্রিয়ান দুষ্টু হেসে অনিমার দিকে ঝুঁকে বলল, কেন, কাজে অফিসে গেলেই বুঝি বেশি খুশি হতে? তাই বলো, আমি তাহলে গাড়িটা ঘোরাচ্ছি। অনিমা রেগে বলল, আপনি নিয়ে গেলেও আমি বিয়ে করতাম না আপনাকে। আদ্রিয়ান হেসে অনিমাকে কোলে তুলে নিয়ে বলল, আমি জানি তুমি সোজা কথার বিয়ে নাও, তাই আগে তোমাকে সোজা করি, তারপর বিয়ের কথা ভাববো। অনিমা শটফট করতে করতে বলল, আমাকে বাসায় যেতে দিন। বাসাতে নিয়ে যাচ্ছি, চলো। বলেই অনিমাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। অনিমা ছটফট করেই চলেছে নামার জন্য, কিন্তু আদ্রিয়ান তো আদ্রিয়ানই। অনিমার ছটফনিটা ও আরো বেশ এনজয় করছে। অনিমাকে নিয়ে ও বিল্ডিং এর 7th ফ্লোরে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। অনিমা চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। আদ্রিয়ান অনিমাকে নিয়ে ওর বেডে বসিয়ে দিল। তারপর হাতের বাঁধন খুলে দিয়ে বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, দরজা লক করা চাবি আমার কাছে, ঠিক আছে? তো তোমার কোনো চেষ্টাই কাজে লাগবে না। এটুকু বলে আদ্রিয়ান ওয়াশরুমে চলে গেল। অনিমা কিছুই বুঝে উঠতে পারছে না যে ওর সাথে হচ্ছেটা কি। দরজা দিয়ে পালাতে যাওয়াটাও বোকামি হবে।
একে তো দরজা লক করা, আর দুই ওর গার্ডরা ওর পারমিশন ছাড়া অনিমাকে বেরোতে দিবে না। নিজে নিজেই বিড়বিড় করে বলল, কি করতে চাইছে আদ্রিয়ান? উনি তো বুঝতেই পারছে না ওর জন্য কত বড় বিপদ। আমার সাথে থাকলে ওরা ওনাকে ছেড়ে দেবে না। রিক যদি এটা জানতে পারে তাহলে তো আদ্রিয়ানকে মেরেই ফেলবে। কে আগে মেরে ফেলবে? কত বড় বিপদ। আমার সাথে থাকলে ওরা ওনাকে ছেড়ে দেবে না। রিক যদি এটা জানতে পারে তাহলে তো আদ্রিয়ানকে মেরেই ফেলবে। কে আগে মেরে ফেলবে? কারো আওয়াজ শুনে চমকে তাকালো অনিমা। আদ্রিয়ান মুচকি হেসে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান অনিমার সামনে বসে অনিমার দিকে তাকিয়ে বলল, বাইরে চান্স তুমি আমাকে মার্ডার করার প্ল্যান করছো না তো? অনিমা ভ্রু কুচকে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, জাস্ট কিডিং। খিদে পেয়েছে নিশ্চয়ই, কি খাবে বলো? যেতে দিন প্লিজ। এবার আদ্রিয়ান আর রাগটা কন্ট্রোল করতে পারল না। অনিমার হাত ধরে হ্যাচকা টানিয়ে ওকে দাঁড় করিয়ে দুই বাহু ধরে নিজের কাছে টেনে এনে বলল, ছেড়ে দিন, যেতে দিন। হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, ড্যাম ইট। আমি আগেই বলেছি আমি কাউকে ছেড়ে দিই না। তোমাকে তো নাই। তোমার সবচেয়ে বড় ভুল ছিল আমাকে ইগনোর করার চেষ্টা করাটা। এবার তোমাকে আমার সাথেই থাকতে হবে। দেখি কত ইগনোর করতে পারো। আপনি বুঝতে পারছেন না। আদ্রিয়ান জোরে জোরে চেঁচিয়ে বলল, আমি বুঝতে চাইও না, ওকে? যদি সত্যি কিছু বলতে চাও তাহলে নিজের সমস্যাটা বলো, নাহলে জাস্ট কিপ ইউর মাউথ শাট। অনিমা এবার করুণ চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান অনিমার উত্তরের অপেক্ষা না করে কাউকে ফোন করে মাটন পরাটা আনতে বলে দিল। অনিমা মাথা নিচু করে বসেই রইল। এছাড়া আপাতত কিছু করার নেই ওর। খাবার আসতেই আদ্রিয়ান অনিমার সামনে প্লেট নিয়ে বসে বলল, হা করো। অনিমা মাথা তুলে তাকিয়ে দেখলো আদ্রিয়ান খাবারের লোকমা ওর দিকে এগিয়ে রেখেছে। অনিমা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খিদে নেই আমার। আদ্রিয়ান জোর করে এক লোকমা অনিমার মুখে পুড়ে দিয়ে বলল, ঠিকভাবে খাবে নাকি এইভাবে নাকে মুখে ভরিয়ে খাবে সেটা তোমার ব্যাপার। অনিমা আর ঝামেলা না করে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ করে যেই আদ্রিয়ান প্লেটটা রাখতে যাবে তখন অনিমা নিচু কণ্ঠে বলল, আপনি খেয়েছেন? আদ্রিয়ান পিছন ঘুরে হেসে দিয়ে বলল, আমি 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলি। বলে আদ্রিয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখা অনিমা বেডে এলোমেলো ভাবে পড়ে আছে। আদ্রিয়ান মুচকি হাসলো, কারণ ও জানতো এরকম কিছু একটা হবে। কারণ পানিতে ঘুমের ওষুধ ছিল, নইলে আজ গোটা রাত জ্বালিয়ে মারত ওকে। আদ্রিয়ান অনিমাকে কোলে করে নিয়ে ঠিকভাবে শুইয়ে দিল। তারপর কপালের এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিয়ে অনিমার কপালে একটা কিস করলো। তারপর মুচকি হেসে বলল, একবার সত্যি মনে হয়েছিল তোমাকে কালকেই বিয়ে করে দেব। পরে ভেবে দেখলাম জোর করে কি বিয়ে হয়? কবুল কি শুধুই একটা শব্দ যেটা জোর করে মুখ দিয়ে বের করে নিলেই বিয়ে হয়ে যাবে? এতে সমাজ হয়তো স্বীকৃতি দিয়ে দিত, কিন্তু মন কি স্বীকৃতি দিত? আমি জানি তোমার মনেও আমার জন্য অনুভূতি আছে, কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ করতে পারছো না। আগে আমি সেই কারণটা জানবো, তারপর কি করতে হবে সেটা ঠিক করবো। আর ওই কলটা কার ছিল সেটা ওকে জানতে হবে। অনিমার এই ব্যবহারে কারণ যে ওই কলটাই সেটা আমি শিওর, কিন্তু অনেকে জিজ্ঞেস করলেও বলবে না, তাই আমাকে খুঁজেই বার করতে হবে। এরপর আদ্রিয়ান সোফায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নেই। ও তো ওর ঘুমন্ত মায়াপুরীকেই দেখে চলেছে এক দৃষ্টিতে। মাথা খানিক ভার ভার অনুভব করে আসতেই চোখ খুলে তাকালো অনিমা। মাথা চেপে ধরে কোন রকমে উঠে বসলো ও। আশেপাশে তাকিয়ে কোথায় আছে বোঝার চেষ্টা করতে লাগলো। এরপর ধীরে ধীরে কালকে রাতের কথা মনে পড়লো ওর। হঠাৎ এভাবে ঘুমিয়ে কেন পড়েছিল সেটাই বুঝতে পারছে না ও। এইসব ভেবে খাটে হেলান দিয়ে বসলো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে চোখ খুলে তাকাতেই আদ্রিয়ানের সাথে সাথে চোখটা বন্ধ করে ফেলল অনিমা। কারণ আদ্রিয়ান জাস্ট নীল একটা হাফ প্যান্ট পরে কাঁধে টাওয়াল ঝুলিয়ে চুল নাড়তে নাড়তে বেরিয়ে আসছে। অনিমা চোখ বন্ধ করে রাগে গজগজ করে বলল, শিট, এভাবে কেউ বের হয়? আদ্রিয়ান ভ্রুকুচকে একবার অনিমার দিকে আরেকবার নিচের দিকে তাকালো। অনিমার এই আচরণের কারণটা বুঝতে পেরে আদ্রিয়ান টাওয়ালটা রেখে অনিমার সামনে গিয়ে বসে বলল,
দ্যাটস মাই বেডরুম, আর আমি যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারি, রাইট? অনিমা চোখ খুলে আজিয়ানকে সামনে দেখে একটু পিছিয়ে গেল, কিন্তু পেছানোর জায়গা নেই। অনিমা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, কারণ আজিয়ানের লোমহীন বুকেও বিন্দু বিন্দু পানি জমে আছে। চুল থেকে পানি বেয়ে সারা গায়ে পড়ছে। এইভাবে আজিয়ানকে দেখে ওর দিকে তাকিয়ে থাকতে পারছে না ও, তাই বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। আজিয়ান ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর কালই সব বিয়ে, কাজী, অফিস কি সব বকছিলেন? হ্যাঁ, আজিয়ান অনিমার পাশ দিয়ে হাত রেখে ওর দিকে একটু ঝুঁকলো। অনিমা হক চকিয়ে একটু গুটিয়ে যেতেই আজিয়ান হেসে বলল, ভেবেছিলাম তো বিয়েই করব, পরে ভাবলাম ব্যাপারটা বোরিং হয়ে যাবে, আর তুমিও রাজি নাও বিয়েতে, তাই ভাবছি যতদিন তুমি রাজি না হবে আমরা দুজন বিয়ে ছাড়া একসাথেই থাকবো। অনিমা অবাক হয়ে বলল, মানে? আজিয়ান অনিমার আর একটু কাছে গিয়ে বলল, মানে লিভ ইন রিলেশনশিপ, ইউনো, দারুণ হবে না ব্যাপারটা? নতুন এক্সপিরিয়েন্স হবে, কি বলো? এটুকু বলেই আজিয়ান চোখ টিপ মারলো। অনিমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, হার্ট বিট করতে করতে বেরিয়ে আসার উপক্রম। ও বোকার মতো তাকিয়ে আছে আজিয়ানের দিকে। লিভ ইন রিলেশনশিপ, লাইক সিরিয়াসলি? অনিমার ফেস রিয়াকশন দেখে আজিয়ানের খুব হাসি পাচ্ছে। মেয়েটা ওর মজাও বোঝে না। হাসিটা চেপে রেখে অনিমাকে বলল, কি হলো বলো? অনিমা বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? লিভ ইন রিলেশনশিপের মানে বুঝেন? আজিয়ান অনিমার আরেকটু কাছে গিয়ে বলল, না বোঝার কি আছে? দুজন পরস্পর বিপরীত লিঙ্গের মানুষ যদি বিয়ে না করে স্বামী স্ত্রীর মতো লাইফ লিড করে তাহলে তাকে লিভ ইন রিলেশনশিপ বলে, রাইট? তুমি যখন বিয়ে করবে না তখন এটাকে বেটার অপশন না? অনিমা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, লোকে ঠিকই বলে সেলিব্রিটিদের ক্যারেক্টার এরকমই হয়। হুম, সবগুলো অসভ্য। আজিয়ান অনিমার একদম কাছে গিয়ে বলল, আমি কতটা অশুভ সেটা সময় এলেই বুঝিয়ে দেবো, আপাতত কথাটা তুলে রাখলাম। অনিমার পেছানোর আর ন্যূনতম জায়গাও নেই, তাই একটু ইতস্তত করে বলল। একটু দূরে সরে বসুন প্লিজ। আজিয়ান বুঝতে পেরেও অনিমাকে জ্বালাতে বলল। কেন? আমার আনইজি লাগছে। আজিয়ান মুচকি হেসে সরে এলো অনিমার কাছ থেকে, তারপর ফোন স্ক্রল করতে লাগলো। অনিমার মুখের উপর পড়া চুলগুলো কানে গুজে দিয়ে একটু সংকোচ নিয়ে বলল, এভাবে হাফ অ্যাডাম হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আজিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমার ইচ্ছে। অনিমা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। কিছু একটা মনে হতেই ও চমকে গিয়ে বলল, আচ্ছা, এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট? আজিয়ান ফোন টিপতে টিপতেই বলল। না, এটার মালিক আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে। অনিমা একটা মুখ ভেঙচি দিল, কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার স্কুটি কোথায়? বিক্রি করে দিয়েছি, আসলে পকেটে টাকা নেই, ওটা বেঁচে যা পেয়েছি সেটা দিয়ে মাঝখানে চলে যাবে। অনিমা এবার খুব বিরক্ত হয়ে বলল। আপনি কি সোজাভাবে কথা বলতে পারেন না? আজিয়ান এবার মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, আমার কি দোষ তুমি প্রশ্নগুলো এমন করো? এবারে সবাই সব আউল ফাউল প্রশ্ন করে বন্ধ করে এক্স্যাক্টলি কি জানতে চাইছো সেটা বলো। অনিমা এবার মাথা নিচু করে হাত কষলাতে কষলাতে বলল। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ঘুমিয়েছিলেন? আজিয়ান এবার ফোনটা রেখে হেসে বলল। ও, তাহলে এটাই ম্যাডামের মূল প্রশ্ন, তাই তো? অনিমা মাথা নিচু করে আছে। আজিয়ান হেসে দিয়ে বলল, আমি আমার বেড ছাড়া কোথায় ঘুমাবো বলো তো? অনিমা একটা শুকনো ঢুক গিলে বলল। মানে আপনি আমার পাশে শুয়েছেন? আজিয়ান ভ্রু কিঞ্চিত উঁচু করে মুচকি হেসে অনিমার দিকে তাকালো, অর্থাৎ হ্যাঁ তো। অনিমা চুপ করে আছে, আসলে কি বলবে বুঝতে পারছে না। অনিমার চেহারা দেখে আজিয়ান হেসে দিয়ে বলল, আরে চিল, আমি সোফাতে ঘুমিয়েছি, সো চিল। এটা শুনে অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আজিয়ান মুচকি এসে আবার ফোনে মনোযোগ দিল। দুজনেই বেশ অনেকক্ষণ চুপ ছিল। হঠাৎ করে ওর রিকের কথা মনে পড়লো। রিক তো বলেছিল আজ ওকে নিয়ে যেতে আসবে, আর যদি এটা জানতে পারে যে ও আজিয়ানের কাছে আছে তাহলে তাহলে তো ওরা আজিয়ানকে মেরে ফেলবে। আর এসব জেনে অনিমা এভাবে বসে বসে আজিয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। আজিয়ান জানে না অনিমা আজিয়ানের জন্য কত বড় বিপদ, কিন্তু অনিমা তো জানে
তাহলে ও কি করে এই ভুলটা করছে? না, আজিয়ানকে বাঁচাতে ও স্বেচ্ছায় ওই নরকে ফিরে যেতেও রাজি আছে। ওর যত কষ্টই হোক না কেন, আজিয়ান তো ভালো থাকবে। অনিমা উঠে দাঁড়িয়ে বলল। আমি আমার ফ্ল্যাটে যাব। আজিয়ান ফোনে চোখ রেখে স্বাভাবিক ভঙ্গিতে বলল। যতদিন না তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলছো, আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। সবটা জেনে তারপর ঠিক করবো যে যেতে দেবো নাকি নিজের কাছে আটকে রাখবো। অনিমা একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। আজিয়ানের ভালোর জন্যই এখন ওকে আজিয়ানের সাথে রুট হতেই হবে। অনিমা আদ্রিয়ানের দিকে রেগে তাকিয়ে চেঁচিয়ে বলল। কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, আর যা ইচ্ছে হবে তাই করবেন? কোন অধিকারে এতটা জোর খাটাচ্ছেন আমার উপর? কে হন আপনি আমার, যে আপনাকে সবটা বলতে হবে? আমার যা ইচ্ছে হবে আমি করব, যেখানে ইচ্ছে হবে সেখানে যাব। এসব নিয়ে কথা বলার এটুকু বলেই আজিয়ানের দিকে তাকিয়ে আঁতকে উঠল অনিমা। আজিয়ানের চোখ লালচে হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। অনিমা বেশ ভয় পেয়ে গেলেও সেই ভয়কে আর পাত্তা না দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল। সো আমার বিষয়ে নাক গলাটা বন্ধ করুন, আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না। আপনার কোনো অধিকার নেই এসব করার। এইটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আজিয়ান একটানে ওকে নিজের কাছে নিয়ে এলো। এরপর দাঁতে দাঁত চেপে বলল। তাহলে কার অধিকার আছে ওই রিক চৌধুরীর? অনিমা চমকে গেল আজিয়ানের কথায়। কালকে তো শুধু আজিয়ান রিকের গলার আওয়াজ শুনেছে, অদ্ভুতভাবে কোনো প্রশ্নও করেনি ওকে, কিন্তু নাম কি করে জানলো? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আজিয়ান বলল। কি ভাবছো আমি কি করে জানলাম, তাই তো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান অনিমাকে আরেকটু নিচের দিকে টেনে নিয়ে বলল। আমার নজর থেকে কিছুই এড়ায় না। সেদিন রাতেও এসেছিল তোমার ফ্ল্যাটে, তাই না? অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আজিয়ান শক্ত কণ্ঠে বলল। কি সম্পর্ক ওর সাথে তোমার? ওসব কথা কেন বলছিল তোমাকে? অনিমা কিছু না বলে ছলছল চোখে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। আজিয়ান ধমকি দিয়ে বলল। বলো, কেন আসে ও তোমার কাছে? অনিমা নিজেকে সামলে আজিয়ানের চোখে চোখ রেখে চড়া গলায় বলল। বললাম না এসব আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে বলতে বাধ্য নই আমি। আপনার সাথে আমার কোনো সম্পর্কই সম্ভব নয়। আমাদের দুজনের লাইফস্টাইল, স্ট্যাটাস সব আলাদা। সো স্টে ওয়ে ফ্রম মি অ্যান্ড লেট মি গো প্লিজ। অনিমার কথায় আজিয়ানের রাগ আরো বেড়ে গেল। অনিমার দুই বাহু চেপে ধরে বলল। তাহলে প্রথমেই কেন দূরে সরিয়ে দাওনি? কেন এসেছিলে এত কাছে? কেন বন্ধুত্ব করেছিলে আমার সাথে? তখন এসব মনে ছিল না? অনিমা নিজের চোখের জল আটকানোর চেষ্টা করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। না, ছিল না। কিছু সময়ের জন্য আবেগে ভেসে গেছিলাম, বাস্তবতা বুঝতে পারিনি। আজিয়ান রাগে আগুন হয়ে বলল। ও, তা এখন তোমাকে বাস্তবতা কে বোঝালো? রিক চৌধুরী? অনিমা আজিয়ানকে নিজে থেকে সরিয়ে দিয়ে বলল। হ্যাঁ, উনিই বুঝিয়েছেন আমার আসল জায়গা কি, সেটা উনিই দেখিয়ে দিয়েছেন আমাকে। এইটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আজিয়ান অনিমার হাত ধরে একটানে বেড়ে ফেলে দিল। অনিমা অবাক হয়ে তাকাতে আজিয়ান অনিমার কাছে এসে ওর গালে হাত রেখে বলল। এবার আমি তোমাকে তোমার আসল জায়গা দেখাবো। এটুকু বলে উঠে গিয়ে ড্রয়ার থেকে দড়ি বের করে নিয়ে এলো আজিয়ান। অনিমা আজিয়ানের চোখ মুখ দেখেই ভয়ে কিছুটা পিছিয়ে গেল। আজিয়ান অনিমার কাছে যেতেই অনিমা বলল। আদ্রিয়ানা। আর কিছু বলার আগে আজিয়ান অনিমার হাত পা বেঁধে দিল। অনিমা রেগে গিয়ে বলল। কেন করছেন এরকম? কি চান আপনি? আজিয়ান কঠিন গলায় বলল। তোমাকে উত্তর দিতে বাধ্য নই আমি। তোমার যেটা ইচ্ছে হয়েছে করেছো, এবার আমার যেটা ইচ্ছে হবে সেটাই করব। অনিমা এবার আর কান্নাটা আটকে রাখতে পারল না। অনিমা কেঁদে দিয়ে বলল। প্লিজ আমার কথাটা শুনুন। আজিয়ান অনিমার আর কোনো কথা না শুনে রুমাল দিয়ে ওর মুখ বেঁধে দিল। অনিমা করুণ চোখে তাকিয়ে রইল আজিয়ানের দিকে। আজিয়ানেরও খারাপ লাগছে অনিমাকে এভাবে দেখে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রুম লক করে হনহনিয়ে চলে গেল ওখান থেকে। কি ভাবছে কি মেয়েটা? ও মুখে যা বলে সেটাই মেনে নেবে?
আজিয়ান তো অনিমার চোখ দেখেই ওর মনের কথা পড়তে পারে। ও জানে অনিমা যা বলছে সব বাধ্য হয়ে বলছে। সবার ভালোর জন্য অনিমা নিজে ওই বিপদে নিজেকে জড়াতে চাইলেও আদ্রিয়ান অনিমাকে ওই বিপদে ছেড়ে দিতে পারবে না। এতে যদি ওকে নিজের কাছে আটকে রাখতে হয় তো ও সেটাই করবে। আর অনিমা ওভাবেই খাটে বসে চোখের জল ফেলেই যাচ্ছে। আদ্রিয়ান তো কিছুতেই বুঝতে চাইছে না কি করে আদ্রিয়ানকে বাঁচাবেও কি করে। রিক নিজের রুমে এসে সবকিছুই ভাঙচুর করে চলেছে। রাগে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে ওর। কাল রাত থেকে অনিমার ফোন বন্ধ পেয়ে এমনিতেই মাথাটা গরম ছিল, তাই সকাল সকালে চলে গিয়েছিল অনিমার ফ্ল্যাটে। ওখানে গিয়ে অনিমার ফ্ল্যাটে তালা দেখে ওর রাগ আরো বেড়ে গেল। শুক্রবার নিশ্চয়ই অফিসে যায়নি, তাহলে এরপর সারাদিন অনিমাকে সারা শহরের অনেক লোক লাগিয়ে খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। মোবাইল প্রেস করেও কোনো হদিস পায়নি। একটা লোক এসে ভয়ে ভয়ে বলল, ভাই আসবো? রিক রাগে গজগজ করে বলল, কাজের কথা বলো। ভাই এদিকে আর সারাদিন কোথাও দেখা যায়নি। রিক হাতের ইশারায় যেতে বললেই লোকটা চলে গেল। রিক রাগে আগুন হয়ে একটা শোপিচ আছাড় মেরে ভেঙে ফেললো। এতক্ষণ সন্দেহ করলেও রিক এবার নিশ্চিত যে অনিমা আদ্রিয়ানের কাছেই আছে। রিক জোরে গর্জন করে উঠল, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কাজটা তুমি ঠিক করোনি বেবি। আমার সাথে ব্রিড করার পরিণাম কতটা ভয়ঙ্কর সেটা এবার বুঝবে। আর আদ্রিয়ান আবরা জুহাইর, তুমি নিজেও জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। এবার মরার জন্য তৈরি হও। এসব বলে আবারও ভাঙচুর শুরু করলো রিক। কবির শেখ হন্তদন্ত হয়ে রিকের রুমে এসে রিককে থামিয়ে বলল, বাবাই কি করছো কি? মাথা ঠান্ডা করো। রিক কবির শেখকে ঝাড়া দিয়ে সরিয়ে বলল, চুপ করো মামা, তোমার জন্যই সব হলো, সব তোমার জন্য হয়েছে। যদি সেদিন ওই আজিয়ানকে মেরে অনিমাকে আমার কাছে নিয়ে আসতাম তাহলে এসব হতো না। আজ ওই মেয়েটা আমার কাছেই থাকতো। কবির শেখ বিচলিত হয়ে বললেন, বাবাই আমার কথা। না, আমি আর কিছু শুনতে চাই না। ওদেরকে তো আমি খুঁজে বের করবই খুব তাড়াতাড়ি। তারপর আগে ওই মেয়ের সামনেই আজিয়ানকে খুন করব। তারপর ওই মেয়েকে এমন শিক্ষা দেব ও ভাবতেও পারছে না। এটুকু বলে চলে গেল রিক। কবির শেখ বাঁকা হেসে বলল, বাব্বা এবার খেলা জমবে। কথায় বলে না, এক বনে দুই সিংহ থাকতে পারে না। আর যদি থাকে তো শিকারীকে কষ্ট করে দুটো সিংহ মারতে হয় না, কারণ একটা সিংহকে মারার কাজ অপর সিংহ করে দেয়। এবার দুই সিংহের মধ্যে কোনো সিংহ মরবে সেটা তো আমার জানা নেই, তবে যেই মরুক লাভ তো আমারই। তাই আমি এখন এই খেলায় হাত লাগাবো না। যেমন চলছে চলতে থাক, সময় হলে দেখা যাবে। সন্ধ্যায় আদ্রিয়ান রুমে এসে দেখলো অনিমা উপর হয়ে ঘুমিয়ে আছে। 12টার দিকে এসে খাইয়ে দিয়ে গিয়েছিল, আর কিছুই খায়নি মেয়েটা এখনো। আদ্রিয়ান সার্ভেন্টকে খাবার আনতে বলে অনিমার কাছে এসে বসলো। উপর হয়ে শুয়ে থাকায় চুলগুলো মুখের উপর পড়ে আছে। আদ্রিয়ান আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ানের অনিমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। অনিমাকে কষ্ট দিতে চাইছে না ও, কিন্তু ও নিরুপায়। খাবার আসতেই অনিমার মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো আদ্রিয়ান। আদ্রিয়ানের ডাকে চোখ খুলে তাকালো অনিমা। হাত পা মুখ সব বাঁধা, তাই উঠে বসতে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান নিজেই বসিয়ে দিল ওকে। অনিমা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মুখ থেকে কাপড়টা নিচে নামিয়ে দিল, তারপর খাবারটা ওর দিকে বাড়িয়ে দিল। অনিমা কোনো টু শব্দ না করে চুপচাপ খেয়ে নিল। অনিমার এই নীরবতাও আদ্রিয়ানের বুকে ছুরিকাঘাত করছে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে প্লেট রেখে এসে দেখে অনিমা উপর হয়ে শুয়ে আবারও কাঁদছে। আদ্রিয়ান অনিমার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কেঁদো না প্লিজ, প্রবলেমটা কোথায় বলবে তো? অনিমা কষ্ট করে উঠে বসে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কেন বুঝছেন না? আমায় যেতে হবে। আদ্রিয়ান অনিমার কাছে যেয়ে বলল, কেন? আমার কাছে থাকতে সমস্যা কোথায় তোমার?
অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কি করে বলবে আজিয়ানকে ও? আজিয়ান তো কিছু বুঝতেই চাইছে না। অনিমাকে চুপ থাকতে দেখে আজিয়ান ওকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, কিসের শাস্তি দিচ্ছ আমাকে? হ্যাঁ, কেন এমন করছো? কেন কেন পোড়াচ্ছ এইভাবে? আমার দোষটা কোথায়? অনিমা এবার শব্দ করে কেঁদে দিল। ওকে এভাবে কাঁদতে দেখে আজিয়ানের বুকটা ছ্যাদ করে উঠল। ও কিছু বলবে তার আগেই অনিমা বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন প্লিজ। বুঝতেই তো চাইছি, বলো কি হয়েছে? আমি ঠিক নই আপনার জন্য। ইনফ্যাক্ট আমি কারোর জন্যই ঠিক নই, কারণ আমি অশুভ, অভিশাপ। আমি যার জীবনে যাব তার জীবনটাই শেষ হয়ে যাবে, অভিশাপ হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। অনেক কিছু হারিয়েছি আমি, আর হারানোর ক্ষমতা নেই আমার মধ্যে। প্লিজ। কথাটা শেষ করে আবারও কাঁদতে লাগলো ও। আজিয়ান আলতো হাতে অনিমার চোখ মুছে দিয়ে বলল, তুমি যদি অশুভ, অভিশাপ হও, তো শুভ আর আশীর্বাদ বলে কোনো শব্দই নেই পৃথিবীতে। আর যদি হও, তাহলে তোমার কারণে সব অশুভ জিনিসও আমার কাছে শুভ। তোমার কারণে পাওয়া সব অভিশাপকেও আশীর্বাদে পরিণত করে নেব আমি। কিন্তু তুমি না থাকলে তো সবকিছুই আমার কাছে অশুভ, সব দোয়াও অভিশাপ। তাই যে কোনো পরিস্থিতিতেই আই জাস্ট ওয়ান্ট ইউ ইয়ার। কেন কেন চান আপনি আমাকে? কিসের এত প্রয়োজন আমাকে? আজিয়ান অনিমাকে একদম নিজের কাছে টেনে নিল। ওদের মধ্যে কেবল 1 ইঞ্চি দূরত্ব আছে। আজিয়ান একটা শ্বাস নিয়ে বলল, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমার নিঃশ্বাস তুমি, আমার অস্তিত্ব, আমার হৃদস্পন্দন সব তুমি। আর সে ভালোবাসা জোরেই বলছে, তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমার। আর সেটা তুমি চাইলেও বা না চাইলেও। আর আমি তোমার ভাগ্য। তোমার ইচ্ছে না থাকলেও সেই ভাগ্যকে তোমায় মেনে নিতেই হবে। তোমাকে আমার সাথেই থাকতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। অনিমা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আজিয়ানের দিকে। এটা প্রপোজ ছিল? ওর তো ভিলেনদের ট্রেট মনে হলো। ফিল্মে, সিরিয়ালে, রিয়েল লাইফে কতজনকে লাভ কনফেশন করতে দেখেছে, কিন্তু এভাবে হাত পা বেঁধে হুমকির স্টাইলে কাউকে লাভ কনফেশন করতে এই প্রথম দেখলো। ওর জীবনটাই শুধু অদ্ভুত না, ওর জীবনে যেসব মানুষ আসে তারাও অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। একটা চৌকি টাইপ আসনে বসে আছেন মাদার। ওনার বৃদ্ধ চেহারায় কপালের রেখা আরো স্পষ্ট হয়ে উঠেছে আজ। আর নিচের ফ্লোরে আরাম করে বসে আছে আজিয়ান, আদিব, আশিস, তীব্র, রাইমা, অরুমিতা আর স্নেহা। হ্যাঁ, আদিবাসীস, রাইমা আর স্নেহাকেও কল করে ডেকে নিয়েছে ওরা। 7 জনেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মাদারের দিকে। মাদার চিন্তিত কণ্ঠে আজিয়ানের দিকে তাকিয়ে বলল, অনিমা কোথায় এখন? আজিয়ান একটা একটা শ্বাস ফেলে বলল, আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, আসার আগে দেখে এসেছি ঘুমোচ্ছে। আসলে রাতে স্লিপিং পিলস দিয়েছিলাম তো, তাই একটু বেশি সময় ঘুমাবে। মাদার কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবলো, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, অনিমার অতীত জেনে তোমাদের কি লাভ? আদ্রিয়ান মাদারের পায়ের কাছেই বসে আছে। ও মাদারের কোলের ওপর হাত রেখে বলল, মাদার, ওর অতীত ওর বর্তমানের উপর প্রভাব ফেলছে। এন্ড আই থিঙ্ক ওর অতীত ওর বর্তমানে ফিরে এসেছে, যার কারণে ও শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। পাশ থেকে তীব্র বলে উঠল, আপনি ঠিকই ভাবছেন, ওর পুরো অতীতটাই ওর বর্তমানে ফিরে এসেছে। রিক, অর্ক, ওরা সবাই। এটা শুনে মাদার চমকে গিয়ে বললেন, কি? রিক চৌধুরী অনিমাকে খুঁজে পেয়ে গেছে? আদ্রিয়ান মাদারের হাত ধরে বলল, এই জন্যই আমি সবটা জানতে চাইছি। কালকে রাতে ওকে পাগলের মতো ছটফট করতে দেখেছি আমি। ওকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ওর অতীতটা জানা খুবই দরকার মাদার। তাই সবটা বলুন, কি হয়েছিল আঙ্কেলের মৃত্যুর পর? মাদার এবার ওদের দিকে একবার তাকালেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা সবাই অনিমার খুব ভালো বন্ধু। আমার বিশ্বাস যে যদি কেউ ওকে ওইরকম যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে, সেটা তোমরাই পারবে। আমি মোটামুটি সবটাই জানি, কারণ হাসান আমার ছেলের মতো ছিল। অনিমাকে নিয়ে প্রায় আসতো এখানে। অনিমার বাচ্চা খুব প্রিয় ছিল, জন্মের পর থেকে মায়ের স্নেহ পায়নিও। হাসান ওকে খুব বেশি ভালোবেসে বড় করলেও ওকে তেমন একটা সময় দিতে পারতো না। তাই হয়তো এই অনাথ বাচ্চাদের প্রতি ওর এত টান ছিল। আর এই আশ্রমের বাচ্চারাও
ওকে খুব ভালোবাসতো। এভাবেই ওদের দিন ভালোই চলছিল, কিন্তু জিজাস হয়তো অন্য কিছুই চাইছিল। তাই হয়তো হাসানের মাথায় রঞ্জিত চৌধুরীর এক্সপোজ করার ভূত পড়েছিল। রাইমা অবাক হয়ে বলল, হ্যাঁ, অমনিতে তো মিনিস্টার, কিন্তু ওনার পাপের শেষ নেই। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে, আর হাসান সেই মুখোশটাই খুলতে চেয়েছিল, আর এটাই ওর কাল হলো। আশিস কৌতূহলী হয়ে বলল, কিন্তু এসবের সাথে অনিমা কি করে জড়ালো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মাদারের দিকে, আর মাদার একটা দীর্ঘশ্বাস নিয়ে ওদের সবটা বলতে শুরু করলো। 7 বছর আগে নিজের কেবিনে বসেই ফাইল রেডি করছেন হাসান কোতোয়াল। বেশ কয়েকদিন ধরেই একটা আর্টিকেল নিয়ে কাজ করছেন উনি। এবারের আর্টিকেলটা সিক্রেটলি কমপ্লিট করছেন। ওনার কোম্পানির 5 জন সাংবাদিককে নিয়ে কাজ করছেন। একটু পর ওদেরকে নিয়ে মিটিং করতে হবে। ফাইলগুলো চেক করে একটা শ্বাস ফেললেন হাসান কোতোয়াল। জার্নালিজম ওনার কাছে শুধুমাত্র একটা পেশা নয়, বরং এটা ওনার সাধনা। উনি ওনার লক্ষ্যের খুব কাছে। সব ঠিক থাকলে উনি শীঘ্রই সমাজের ভয়ঙ্কর এক পশুকে সবার সামনে তুলে ধরতে পারবেন। অনেক অনেক নিরীহ মানুষ রক্ষা পাবে এই নরপশুর হাত থেকে। এর মধ্যে বাকি 5 জন চলে এলেন ওনার কেবিনে। আতাউর, মুশফিক, মিতা, শম্পা আর ইলিয়াস। আতাউরের বয়স 45, মুশফিকের 33, ইলিয়াস আর শম্পার 30, মিতার 28। ইলিয়াস দরজায় নক করে বলল, মে এই কামিন স্যার। হাসান কোতোয়াল ফাইল থেকে চোখ সরিয়ে বললেন, এসো। 5 জনই এসে বসলো। হাসান কোতোয়াল ওদের দিকে তাকিয়ে বলল, যাকে যা যা তথ্য জোগাড় করতে বলেছিলাম রেডি হয়েছে? 5 জনই এক সুরে বলল, ইয়েস স্যার। ভেরি গুড। আমরা আমাদের আর্টিকেলটা কমপ্লিট করার প্রায় শেষের পথে। আমাদের কয়েকদিন পরিশ্রমের ফল এটা। এই পর্যন্ত ব্যাপারটা সিক্রেট ছিল, কিন্তু কোনোভাবে রঞ্জিত চৌধুরীর কানে খবরটা পৌঁছে গেছে। উনি আমাকে প্রথমে মোটা অঙ্কের টাকা অফার করেছিলেন, না করে দেওয়াতে প্রাণের হুমকি দিয়েছেন তিনি, বাট আমি কেয়ার করিনি। খবরটা কি করে লিক হলো জানি না। আমার বিশ্বাস তোমাদের মধ্যে কেউ এরকমটা করেনি। তোমরা আমার খুব বিশ্বস্ত। তবে যাই হোক, আমি পিছিয়ে যাব না। আমার বিশ্বাস তোমরাও তোমাদের কর্তব্য থেকে পিছিয়ে আসবে না। আর আর্টিকেলটা আমাদের পেপারটা ছাপানোর আগে নিউজ চ্যানেলে প্রুফগুলো দেখানোর আগ পর্যন্ত আমরা থামবো না। গট ইট? সবাই একসাথে সম্মতি জানালো। এরপর ওনারা আর্টিকেলটার ব্যাপারে কিছুক্ষণ আলোচনা করার পর মিটিং শেষ করে ওদের 5 জনকে বিদায় দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন হাসান কোতোয়াল। উনি জানেন ওনার জীবন কতটা সংকটে আছে। ওনার সে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ওনার কিছু হয়ে গেলে ওনার মেয়ের কি হবে? মেয়েটার তো উনি ছাড়া আর কেউই নেই। এইসব চিন্তা করে উনি বিড়বিড় করে বললেন, না, আমাকে কথা বলতে হবে ওর সাথে। একমাত্র ওর কাছেই আমার মেয়েকে নিরাপদে রেখে যেতে পারবো। এইটুকু বলেই উনি বেরিয়ে পড়লেন সেই কাঙ্ক্ষিত লোকটার সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে মিস্টার রঞ্জিত ওনার পার্টির অফিসের একটা মিটিং শেষ করে সবাই নিজের চেম্বারে বসে রেস্ট করছেন। হঠাৎ করেই ওনার পিএ এসে বললেন কেউ একজন ওনার সাথে দেখা করতে চান। উনি অনুমতি দিতেই একজন লোক এসে কেবিনে ঢুকলো। লোকটাকে দেখি বাঁকা হেসে মিস্টার রঞ্জিত বললেন, তো হাসান কোতোয়াল ওনার আর্টিকেলের কাজ বন্ধ করে দিয়েছে, তাই তো? লোকটা মাথা নিচু করে বলল, না স্যার, উনি তো ওনার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। উনি তো খুব তাড়াতাড়ি আর্টিকেলটা পাবলিশ করতে চাইছেন। এটা শোনার সাথে সাথেই রঞ্জিত চৌধুরীর চোয়াল শক্ত হয়ে গেল। এত হুমকি ধামকি দেওয়ার পরেও একটুও ভয় নেই? কি করে থামাবে একে? লোকটা মাথা নিচু করেই বলল, স্যার, আমার টাকা